ডালিমপুর নামে এক গ্রামে জগন তার স্ত্রী শ্বেতা ও এক মেয়ে মিলিকে নিয়ে বসবাস করত। জগন ছিল একজন আইসক্রিম বিক্রেতা। আইসক্রিম বাজারে বিক্রি করে সে তার সংসার চালাতো। এমনই একদিন সকালবেলা, কই গো গিন্নি, বলি কি হলোটা কি, একটু দয়া করে বের হও। এই তো আমি আইসক্রিমের ঠেলাটা নিয়ে চলে যাচ্ছি, বুঝেছো তো? তুমি এক কাজ করো, আমার খাবারটা তুমি বেঁধে দাও। আমি বরং এই খাবারটা দুপুরে কোনো এক গাছতলায় বসে খেয়ে নেব, আমার যে আর সময় নেই। উফ বাবা, তুমি যে কেন সব সময় এত তড়িঘড়ি করো আমি তো সেটাই বুঝতে পারি না। এই নাও, ধরো তোমার খাবার। আর হ্যাঁ, সন্ধ্যার আগে কিন্তু বাড়িতে ফিরে আসবে। জানোই তো তোমার মেয়েটা তোমাকে না পেলে কেমন পাগলামো শুরু করে দেয়। জলদি ফিরে এসো, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে গিন্নি, ঠিক আছে। এসব নিয়ে তুমি আর একদম চিন্তা ভাবনা করো না, আমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসার চেষ্টা করব। তুমি মিলি মায়ের ভালোভাবে খেয়াল রেখো। আমি তাহলে এবার আসি গো গিন্নি। এসব কথা বলে জগন আইসক্রিমের ঠেলাটা নিয়ে পথে পথে ঘুরতে থাকে আর হাঁক ডাক করতে থাকে। আসুন আসুন দাদারা দিদিরা, আমার কাছে আইসক্রিম নিয়ে যান। আমার কাছে আছে কুলফি মালাই, চকলেট ফ্লেভারের আইসক্রিম, ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম, আরো অনেক কিছু। একবার খেলে সারা জীবন আমার আইসক্রিমের স্বাদ মুখে লেগেই থাকবে। আসুন আসুন দাদারা দিদিরা, আসুন সোনামণিরা, এসো এসো, আইসক্রিম নিয়ে যাও। ব্যাপারটা কি হলো? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। সেই তখন থেকে আমি এই আইসক্রিমগুলো নিয়ে কেমন হাঁকডাক করছি, অথচ একটা মানুষের কিনা বের হচ্ছে না। মানুষ তো দূরের কথা, আমি তো একটা বাচ্চাকেও আইসক্রিম কিনতে দেখলাম না। এই গ্রামের মানুষরা কি তবে আইসক্রিম পছন্দ করে না নাকি, সেটাই তো আমি বুঝতে পারছি না। কি করি এখন? ও, আমি তো ভুলেই গেছি, এখন তো দুপুরবেলা। এই দুপুরবেলা তো সব বাচ্চারা স্কুলে আছে, তাই তো বলি আমার দোকান থেকে কেউ কোনো আইসক্রিম কেন নিচ্ছে না। সে যাই হোক, ওসব ভেবে আমার কোনো কাজ নেই। আমাদের গ্রামে যখন কোনো আইসক্রিম বিক্রি হচ্ছে না, তখন আমি এক কাজ করি, পাশের গ্রামে চলে যাই। আমি শুনেছি পাশের গ্রামে নাকি আমাদের গ্রামের তুলনায় অনেক বেশি গরম, সেখানে নিশ্চয়ই আমার আইসক্রিম খুব ভালোই বিক্রি হবে। না, আর দেরি করা ঠিক হবে না, যাই বাবা যাই। এসব কথা বলে জগন হাঁটতে থাকে। এই পথ দিয়ে পাশের গ্রামে যেতে তো অনেক দেরি হবে, আমি বরং এক কাজ করি, জঙ্গলের ভেতর দিয়ে গ্রামে চলে যাই, তাহলে তো আমি 10 মিনিটে ওই গ্রামে চলে যেতে পারবো। এসব কথা বলে জগন তার আইসক্রিমের ঠেলা নিয়ে হাঁটতে থাকে জঙ্গলের পথ দিয়ে। সে আইসক্রিম নিয়ে হাঁটতে হাঁটতে দেখে রাস্তার মাঝখানে দুটো সাপ একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত রয়েছে। তখন সে সাপ দুটোকে থামানোর জন্য বলল, এ কে কি, এই সাপ দুটো আবার এখানে এভাবে ঝগড়া কেন করছে? হুশ হুশ, থামো থামো বলছি, তোমরা থামো। জগন অনেকবার সাপ দুটোকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সাপ দুটো কিছুতেই তাদের ঝগড়া থামাচ্ছিল না। এসব দেখে জগন একটা লাঠি নিয়ে সাপ দুটোর কাছে আসে, আর যেই না সাপ দুটোকে মারতে যাবে অমনি সাপ দুটো জগনের পায়ে ছোবল দেয় আর তারা সেখান থেকে চলে যায়। এভাবেই সেই জঙ্গলের মাঝে জগনের মৃতদেহ পড়ে থাকে। আর এইদিকে রাত নেমে আসায় শ্বেতা আর মিলি জগনের জন্য ভীষণ চিন্তা করতে থাকে। মা, ও মা, বলছি বাবা এখনো আসছে না কেন মা? রাত তো হয়ে গেল, কই বাবার তো কোনো খোঁজ খবরই নেই। বলছি কি মা, বাবার কিছু হয়ে যায়নি তো? কেন আসছে না? আমার যে আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছে। ছি ছি মা, ওসব কথা বলতে নেই। তোর বাবার কিচ্ছুটি হয়নি। দেখিস তোর বাবা ঠিক ফিরে আসবে। হয়তো আজ বিক্রি বেশি হচ্ছে, তাই আসতে একটু দেরি হয়ে যাচ্ছে। এসব কথা বলে শ্বেতা তার মেয়ে মিলিকে সামনে রাখে, কিন্তু সে নিজেই অনেক চিন্তিত হয়ে আছে। সে মনে মনে ভাবে, কি ব্যাপারটা কি? আমি তো ওনাকে বের হওয়ার আগে বারবার করে বলে দিলাম সন্ধ্যের আগেই যেন ফিরে আসে, কিন্তু সন্ধে পেরিয়ে রাত হয়ে গেল, ওনার তো দেখছি এখনো কোনো খবর পেলাম না আমি। আজ হঠাৎ ওনার কোনো খবর কেন নেই? আচ্ছা, সত্যি আবার ওনার কোনো বিপদ হয়নি তো? এসব নিয়ে শ্বেতা অনেক চিন্তা করতে থাকে। এভাবেই এক পর্যায়ে রাত পেরিয়ে ভোর হয়ে আসে, কিন্তু যখন তবুও বাড়িতে ফিরে আসে না। এসব দেখে তো শ্বেতার চিন্তার আর কোনো কমতি নেই। শ্বেতা বাধ্য হয়ে তার মেয়ে মিরিকে নিয়ে বের হয় তার স্বামীকে খোঁজার জন্য। কিন্তু তারা মা মেয়ে কোথাও জগনকে খুঁজে না পেয়ে বাড়িতে চলে আসে আর আঙিনায় বসে হাউমাউ করে কাঁদতে থাকে। মা, ও মা, বাবা কোথায় গো? বাবা এখনো বাড়িতে এলো না কেন? সকাল তো হয়ে গেল। আমারও যে এবার খুব চিন্তা হচ্ছে রে মা, কোথায় গেল মানুষটা? আমার তো কিছুই ভালো লাগছে না। পুরো গ্রাম আমি তন্ন তন্ন করে খুঁজছিলাম, কিন্তু আমি তো কোথাও তোর বাবাকে খুঁজে পেলাম না।
এসব কথা বলে তারা মা মেয়ে কাঁদতে থাকে। ঠিক তখনই তাদের দুজন প্রতিবেশী এসে তাদের সামনে জগনের মৃতদেহটাকে রেখে দেয়। আর তারা বলে জগন আর বেঁচে নেই। কি এসব তোমরা কি বলছো? কি আমার স্বামী তো কাল অব্দি সুস্থ ছিল, এসব কি করে হলো? কি করে হলো এসব? কি ওর পায়ে তো দেখছি সাপে কাটার চিহ্ন, তাহলে কি আমার স্বামীকে সাপে কেটেছে? হায় হায় ঈশ্বর, এবার আমাদের কি হবে? এসব কথা বলে শ্বেতা অনেক কাঁদতে থাকে আর তার সাথে মিলিও কাঁদতে থাকে। ঠিক সেই সময় সে পথ দিয়ে যাচ্ছিল এক সাধু বাবা। তিনি এমন কান্নাকাটির শব্দ শুনে মিলিদের বাড়িতে চলে আসে। একে কি এখানে আবার এত লোকের ভিড় জমে আছে কেন? কি হয়েছে কি? এ মা, এই লোকটিকে তো দেখছি সাপে কেটেছে, তাও আবার যেমন তেমন সাপ নয়, কাল নাগিন কেটেছে। বাবা, আপনি দয়া করে আমার স্বামীকে রক্ষা করুন, রক্ষা করুন আমার স্বামীকে। আপনি সাপের বিষ নামিয়ে নিন। এটা যে আমার পক্ষে কোনো মতে সম্ভব নয় রে মা, আমি তো আর সাপুরে নই বল। এসব আপনি কি বলছেন কি সাধু বাবা? তবে কি আমি আর আমার মেয়েটা না খেতে পেয়ে মরে যাব? আমাদের যে আমাদের যে বেঁচে থাকার সব সম্বলই শেষ হয়ে গেল, উনি যে মারা গেছেন। এবার আমি আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে কি করে বেঁচে থাকবো? খাবই বাকি আর পড়বই বাকি। মারে, তুই দয়া করে আর ভেঙে পড়িস না। আমি তোর স্বামীকে হয়তো সুস্থ করে তুলতে পারবো না, কিন্তু আমি তোকে নতুন করে বাঁচার জন্য একটা উপায় ঠিকই বলে দিতে পারি। যেখানে আমার স্বামী নেই সেখানে আমি আর উপায় দিয়ে কি করবো কি সাধু বাবা? আমার জীবনটাই যে শেষ হয়ে গেল, আমার যে আর কোনো কিছুই রইলো না। আমি কে নিয়ে বাঁচবো? তুই বাঁচবি, তোর মেয়ের জন্য বাছা। এখনো সবটা শেষ হয়ে যায়নি। আমি বলছি তো, আমি তোকে সাহায্য করব। শোন, আমার কথা তুই মনোযোগ দিয়ে শোন। ওপারের বনে তিব্বত পর্বতের কাছে একটা বড় পুকুর রয়েছে। সেই পুকুরে ফুটে আছে অনেকগুলো পদ্ম ফুল। সেই পদ্মগুলো জাদুই ফুল। তুই যদি গিয়ে ওই পদ্মকে তোর দুঃখের কথা বলিস, তাহলে ওই জাদুই পদ্ম নিশ্চয়ই তোকে সাহায্য করবে, আর দেখবি তোর সংসারের সব দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে। আপনি সত্যি বলছেন? সত্যি বলছেন তো বাবা? তাহলে আমি তাই করব, আজই যাব ওই তিব্বত পাহাড়ে। এসব কথা বলে শ্বেতা রওনা দেয় তিব্বত পাহাড়ের উদ্দেশ্যে। অনেক পথ হাঁটার পরে সে তিব্বত পাহাড়ের কাছে গিয়ে পৌঁছায় আর সে ওই পুকুরটিও দেখতে পায়। আর সেখানে দেখতে পায় অনেকগুলো পদ্ম ফুল ফুটে রয়েছে। তা দেখে তো শ্বেতার চোখ একদম জুড়িয়ে যায়। তখন একটি পদ্ম ফুল শ্বেতাকে বলে ওঠে, একে কি তুমি এখানে কি করছো? এখানে তুমি কেন এসেছো? সাধারণ কোনো মানুষ তো আমাদের খোঁজ জানার কথা নয়, তাহলে তুমি কি করে জানলে? এরপর শ্বেতা তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা পদ্মফুলকে খুলে বলে। তার সাথে ওই সাধু বাবার কথাও বলে যে সাধু বাবাই শ্বেতাকে এইখানে পাঠিয়েছে। ও, তবে এই কথা? আচ্ছা ঠিক আছে, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না। আমরা যে পরীর আশীর্বাদী পদ্মফুল, আমাদের রয়েছে মায়া শক্তি, আমরা নিশ্চয়ই তোমাকে সাহায্য করব। যেহেতু তোমার স্বামী আইসক্রিম বিক্রি করত, তাই আমিও তোমাকে আইসক্রিম দিয়ে সাহায্য করব। আজ থেকে এই পুকুরে থাকা প্রতিটি পদ্ম ফুলে আইসক্রিম থাকবে, তাও আবার সাধারণ কোনো আইসক্রিম নয়, পরিরাজ্যের মূল্যবান উপকরণ দিয়ে বানানো অসাধারণ উন্নত মানের মজার আইসক্রিম। তুমি এই আইসক্রিম গুলো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করবে, দেখবে তোমার দিন অনেক ভালোভাবেই কাটবে। দয়া করে আর কষ্ট পেও না, পরিরানী যে তোমাদের মতো অসহায়দের সাহায্য করার জন্যই আমাদেরকে এখানে প্রেরণ করেছেন। ধন্যবাদ তোমাকে, অনেক অনেক ধন্যবাদ জাদুই পদ্মফুল। এসব কথা বলে শ্বেতা সেখান থেকে চলে যায়। পরের দিন শ্বেতা মস্ত বড় একটি ঝুড়ি আর তার সাথে আইসক্রিমের ঠেলা নিয়ে সে পদ্মপুকুরের কাছে আসে আর এসে দেখে প্রতিটি পদ্মফুলে অনেক অনেক আইসক্রিম রয়েছে। সে ওই পদ্মফুল থেকে সবগুলো আইসক্রিম তুলে তার আইসক্রিমের ঠেলা রেখে দেয় আর সেগুলো বিক্রি করতে শুরু করে। শ্বেতার কাছে সুস্বাদু আইসক্রিম পেয়ে গ্রামের সবাই শ্বেতার কাছ থেকে আইসক্রিম কিনতে শুরু করে। এভাবে শ্বেতার দিন বদলে যায় আর সে খুবই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তার পাশাপাশি শ্বেতা একটি বড় আইসক্রিমের দোকান খুলে নেয়, যা দিয়ে তার জীবন অনেক সুন্দরভাবেই কাটতে থাকে। হে উপরওয়ালা, অবশেষে আমার জীবনে এমন একটা সুন্দর দিন এলো। আমার কোল আলো করে আমার সন্তান এলো। উপরওয়ালা, আজ তুমি আমায় বড্ড শান্তি দিলে উপরওয়ালা।
আমিও আজ অনেক আনন্দিত। পরিরাজ্যে আজকে এক নতুন অতিথি এলো। আমি আশীর্বাদ করি তোমার কন্যা দীর্ঘজীবী হোক আর এই পরিরাজ্য আলো করে থাকুক। পরিমাতা আশীর্বাদ করে সেখান থেকে চলে যায় আর রানী পরি তার কন্যার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ভাবতে অবাক লাগে আমার পরিকন্যা দিন দিন কত বড় হয়ে যাচ্ছে আর দিন দিন কি সুন্দর হচ্ছে। ও ঘুমিয়ে থাকলে মনে হয় পূর্ণিমার চাঁদ আমার ঘরে এসেছে। এসব কথা বলে রানী পরি পরিকন্যার মাথায় হাত বোলাতে থাকে। দেখতে দেখতে 5টি বছর কেটে যায়। ছোট্ট পরিকন্যা বেশ বড় হয়। মা দেখো, আজ কত সুন্দর চাঁদ উঠেছে, চলো না মা চাঁদের আলোতে গিয়ে একটু বসি। না কন্যা, আজ কিছুতেই বাইরে যাওয়া যাবে না। আজ যে নাগ পঞ্চমী, পূর্ণিমার রাত। এই রাত যে পরিরাজ্যের জন্য অভিশপ্ত রাত। এই রাতে আকাশ থেকে উল্কা খুশে খুশে পরিরাজ্যে পড়ে। যাওয়া যাবে না সোনা। না মা না, আমি কোনো তোমার কথাই শুনতে চাই না। তুমি আমাকে বাহিরে না নিয়ে যাওয়ার জন্য বাহানা করছো, তাই না? আমি সব বুঝি, কিন্তু আমি তোমার কথা শুনতে চাই না, কিছুতেই শুনবো না। আজ আমি বাহিরে যাবই যাব। আমি এত সুন্দর পূর্ণিমার চাঁদের আলো উপভোগ করব। এ কথা বলে পরিকন্যা বাহিরে চলে যায় আর রানী পরিও তার পিছু পিছু যায়। হঠাৎ করে একটা উল্কা খসে পড়ে আর পরিকন্যার গায়ে এসে পড়ে। আর পরিকন্যার পুরো শরীর দগ্ধ হয়ে যায়। না, হে উপরওয়ালা, এ কি সর্বনাশ হলো আমার। এবার আমি কি করব? কেন যে আমার মেয়েটা আমার কথা শুনলো না? এবার কি হবে উপরওয়ালা? পরিমাতা, দেখুন আমার নয়নের মনির কি হাল হয়েছে। একটা উল্কা খসে পড়ে আমার মেয়ের শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছে। এবার আমি কি করব পরিমাতা, বলুন? আমার কন্যা যে চোখ খুলছে না। সত্যি তো, পরিকন্যার শরীর একেবারেই ঝলসে গেছে। কিন্তু রানী, তুই তো ভালো করে জানিস আজ নাগ পঞ্চমীর পূর্ণিমা। আজ তো তুই পরিকন্যাকে নিয়ে সাবধানে থাকতে পারতিস। মাতা, আমি ওকে নিয়ে কক্ষের মধ্যে সাবধানেই ছিলাম, কিন্তু আমার কথা অমান্য করে বাহিরে গিয়েছিল। এবার আপনি কোনো একটা ব্যবস্থা করুন মাতা। আপনি আমার কন্যাকে সুস্থ করে দিন। উল্কার আঘাতে ঝলসানো শরীর মোটেও ঠিক করা সহজ নয় বাছা। তোর কন্যার এই ঝলসানো শরীর ভালো করার জন্য রক্ত দরকার, তরতাজা মানুষের শরীরের রক্ত। আর তা দিয়েই পরিকন্যাকে গোসল করালে পরিকন্যা সুস্থ হয়ে যাবে। এ আপনি কি বলছেন রানীমা? মানুষের রক্ত দরকার? তবে তো মানুষকে হত্যা করতে হবে, তারপরেই তো মানুষের রক্ত পাওয়া যাবে। এবার কি তবে আমাকে হিংস্র হতে হবে? দরকার পড়লে আমি তাই হব, কিন্তু যে কোনো মূল্যে আমার কন্যাকে আমি সুস্থ চাই। এ কথা বলে রানী পরি পৃথিবীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পৃথিবীতে উড়তে উড়তে মানুষ খুঁজতে থাকে আর রানী পরীর চোখ হঠাৎই নিপুর ওপর পড়ে। নিতু বিধবা অনিতার একমাত্র কন্যা। অনিতা তার কন্যা নিপু আর তার পোষা গাভী পার্বতীকে নিয়ে থাকতো। নিপু, তোকে সেই কখন বলেছি পার্বতীকে খড় দেওয়ার জন্য? সে কথা কি তোর কানে যায়নি বলতো? আজকাল বড্ড দুষ্ট হয়ে গেছিস, আমার কোনো কথাই শুনতে চাস না। এসব কথা বলে অনিতা খড় আনতে যায়। তখনই সেখানে রানী পরি আসে আর নিপুকে ধরে ফেলে। একি তুমি আমার মেয়েকে এভাবে ধরেছো কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও আমার মেয়েকে। আমার মেয়ে ব্যথা পাবে তো। ছেড়ে দেওয়ার জন্য তো আর আমি তোর মেয়েকে ধরিনি। তোর মেয়েকে নিয়ে আমি এবার পরিরাজ্যে যাব আর তোর মেয়ের রক্ত দিয়ে পরিকন্যাকে গোসল করিয়ে আমি আমার পরিকন্যাকে সুস্থ করে তুলবো। এসব তুমি কি বলছো? তুমি তো পরিরূপী রাক্ষসী। দয়া করে তুমি এমন কাজ করো না। তুমি আমার মেয়েকে ছেড়ে দাও, একটু দয়া করো। অনিতা এত অনুরোধ করলেও কোনো কাজ হয় না।
রানী পরী নিপুকে নিয়ে সেখান থেকে চলে যায়। অনিতা হাউমাউ করে কাঁদতে থাকে। না, এ হতে পারে না, আমার মেয়ের প্রাণ এভাবে বিপন্ন হতে পারে না। এবার আমি কি করে আমার মেয়েকে পরীর কবল থেকে রক্ষা করব? কেঁদো না মা, তুমি শান্ত হও। আমি তোমাকে একজনের সন্ধান দিচ্ছি। তিনি নিশ্চয় কোনো না কোনো উপায় তোমাকে বের করে দিতে পারবে। তুমি বরং আমাদের গাভীকুলের রানী মাতার কাছে চলে যাও। গাভী মাতা সর্বপরিতে থাকে। গাভী মাতা নিশ্চয় তোমাকে সাহায্য করবে। তুই ঠিক বলছিস তো পার্বতী, তবে আমি স্বর্ণপরীর গাভী মাতার কাছে যাব। তবুও যে আমাকে আমার কন্যাকে বাঁচাতেই হবে। এরপর অনিতা স্বর্ণপরীর উদ্দেশ্যে রওনা দেয় আর অনেক পথ পাড়ি দিয়ে স্বর্ণপরীতে গিয়ে পৌঁছায়। কাঁদিস না, তোর কন্যাকে বাঁচানোর একটা উপায় আছে। আসলে মানুষের রক্তে যে পরিমাণ শক্তি থাকে, আমার দুধেও সেই পরিমাণ শক্তি আছে। আমার দুধ দিয়ে পরিকন্যাকে গোসল করালেই পরিকন্যা সুস্থ হয়ে যাবে। এরপর গাভী মাতা এক বালতি দুধ দেয় আর দুধের বালতিটা অনিতাকে দিয়ে বলে, এই দুধ দিয়ে পরিরাজ্যে যাও আর এসব দুধ দিয়ে তুমি তোমার কন্যার প্রাণ রক্ষা করো। আর হ্যাঁ, চোখ বুঝে নাও, আমি তোমাকে পরিরাজ্যে পৌঁছে দিচ্ছি। এরপর অনিতা চোখ বোঝে আর চোখ মেলতেই দেখে সে পরিরাজ্যে। আর সামনেই রানী পরী নিপুকে জবাই করার প্রস্তুতি নিচ্ছে। না, দয়া করে তুমি আমার কন্যাকে হত্যা করো না। আমি তোমার পরিকন্যাকে সুস্থ করার জন্য গাভী মাতার কাছ থেকে দুধ নিয়ে এসেছি। গাভী মাতার দুধ দিয়ে পরিকন্যাকে গোসল করালে পরিকন্যা সুস্থ হয়ে যাবে। গাভীর দুধে পরিকন্যার গোসল? তুমি কি তোমার কন্যার প্রাণ বাঁচাতে আমাকে বোকা বানাতে চাইছো নাকি? হ্যাঁ, না গো না, আমি তোমাকে মোটেও বোকা বানাচ্ছি না। দয়া করে আমার কথাটা একটু শোনো। অনিতার অনুরোধে রানী পরী রাজি হয় আর অনিতাকে নিয়ে পরিকন্যার কাছে যায়। গাভী মাতার দুধ দিয়ে পরিকন্যাকে গোসল করানো হয়। সাথে সাথে পরিকন্যা সুস্থ হয়। মা আমার, তুই সুস্থ হয়ে গেছিস, তোমাকে অনেক ধন্যবাদ গো আমার কন্যাকে সুস্থ করে দেওয়ার জন্য। এবার আমি তোমার কন্যাকে তোমার কাছে ফিরিয়ে দিব আর তোমায় পুরস্কৃত করব। এরপর রানী পরী নিপুকে মুক্ত করে দেয় আর জাদু করে এক হাড়ি সোনার মুদ্রা নিয়ে এসে অনিতাকে দেয়। আর অনিতা হাড়ি ভর্তি সোনার মুদ্রা নিয়ে আর নিপুকে নিয়ে বাড়িতে ফিরে আসে। রূপসা ছিল খুবই ধনী মানুষের একজন মেয়ে। সে তার কলেজে রবিউল নামে একটি ছেলের সাথে লেখাপড়া করত, কিন্তু রবিউল ছিল খুবই দরিদ্র পরিবারের ছেলে। রূপসা ও রবিউলের মধ্যে একসময় প্রেমের সম্পর্ক হয়ে গেল, কিন্তু একদিন রূপসা তার বাড়িতে না গিয়ে তার মাকে ফোন করে। মা, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাদের না জানিয়ে একটা কাজ করে ফেলেছি। আমার বয়ফ্রেন্ড রবিউলের সাথে আমি বিয়ে করে ফেলেছি। মা, আমার পুরো বিশ্বাস আমার শ্বশুর বাড়িতে আমি সুখেই থাকবো। আমি আজকে স্কুল ছুটির পরে তার সাথে তার বাড়িতে যাব। এ কথা বলে রূপসা ফোন কেটে দিল। রবিউলের সাথে তার বাড়িতে চলে গেল। রবিউলের মা রবিউল ও রূপসাকে একসাথে দেখে অবাক হয়ে গেল। এরপর রবিউল তার মাকে সব কথা খুলে বলল। সব কথা শোনার পরে রবিউলের মা লতা তাদেরকে বলল, শোনো, তোমরা কখনো পিতা মাতাকে কষ্ট দেওয়া ঠিক নয়। তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো একা একা, এটা একেবারেই ভুল। তবে আমার বিশ্বাস তোমাদের বাবা মা একদিন না একদিন তোমাদের এই সম্পর্ক মেনে নেবে, যেমনটা আমি নিয়েছি। আমি মায়ের মতো শাশুড়ি পেয়ে গেছি, আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই। এরপর রূপসা তার শ্বশুর বাড়িকে নিজের বাড়ি ভাবতে শুরু করলো ও সেখানেই থাকতে লাগলো। যখন রূপসার বাবা রূপসার এ কথা জানতে পারলো তখন খুব রেগে গেল। এরপর সে তার বউকে বলল, আরে তুমি কি মনে করেছো রূপসা ওই গরিব ছেলের সাথে বিয়ে করে সুখে থাকবে? অভাব কি জিনিস ও তো বুঝে না। যাক, বিয়ে করেছে করুক। যখন দুবেলা দুমুঠো খাবার জুটবে না, তখন ঠিকই বাবা মাকে মনে পড়বে, আর তখন সে বুঝতে পারবে যে আমি বাবা মাকে না মেনে। এটা আপনি কি বলছেন? আর একটা কথা শোনো, তুমি ওর সাথে তুমি একদম যোগাযোগ করার চেষ্টা করবে না। আর আমার অনুমতি ছাড়া যদি তুমি ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছো, তাহলে তুমি আমার মরা মুখ দেখবে।
এভাবে রূপসার বাবা রূপসার সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেয়। ওদিকে রূপসা তার শ্বশুর বাড়িতে সুখে দিন কাটাচ্ছিল। তার শাশুড়ি লতা তার সকল প্রকার খেয়াল রাখতো। কিছুদিনের মধ্যেই রবিউলের ভালো চাকরি হয়ে গেল। এরপর রবিউল হাসতে হাসতে রূপসার কাছে গিয়ে বলল, রূপসা, আমার অনেক ভালো একটা চাকরি হয়েছে, এখন থেকে আমাকে আর এই ছোটখাটো চাকরি করতে হবে না। হ্যাঁ বৌমা, রবিউল ঠিকই বলেছে, এখন থেকে সব সময় আমাদের ঘরে সূর্যের আলো চমকাতেই থাকবে। এভাবেই খুব হাসি খুশিতে তাদের সংসার চলছিল। তবে একদিন লতা বুঝতে পারলো যে রূপসার পেটে সন্তান এসেছে। যখন থেকে সে এটা জানতে পারলো তখন থেকে সে রূপসার আরো বেশি খেয়াল করতে লাগলো। দেখতে দেখতে রূপসা 6 মাসের গর্ভবতী হয়ে গেল। আর রূপসার শরীরও অনেক বেশি খারাপ হয়ে গেল। এই জন্য ডক্টর কিছু ঔষধ লিখে দিল। আর সে ঔষধ নেওয়ার জন্য রবিউল বাজারের দিকে যেতে লাগলো। কিন্তু রাস্তার মধ্যে রবিউলের ছোটবেলার বন্ধু রাহুলের সাথে দেখা হয়ে গেল। রাহুল রবিউলকে বলল, আরে দোস্ত রবিউল, কোথায় গিয়েছিলি তুই? অনেকদিন পর তোর সাথে দেখা হলো, ঘুরে আসি দুজনে। তোর সাথে দেখা হয়ে আমারও অনেক ভালো লাগছে, কিন্তু আমি আজকে তোর সাথে যেতে পারবো না বন্ধু। তোর ভাবি গর্ভবতী, ডাক্তার কিছু ঔষধ লিখে দিয়েছেন, এই দেখ প্রেসক্রিপশন। আমি এগুলো নিতেই বাজারে এসেছি। অন্য কোনোদিন তোর সাথে ঘুরতে যাব, ঠিক আছে? আজকে না। আরে দোস্ত, তুই এটা কি কথা বলি? চল আমরা পার্টিতে যাই, রাস্তায় ফেরার পথে ঔষধ নিয়ে তুই বাড়ি যাবি, চল তো। এরপর রাহুল রবিউলকে জোর জবরদস্তি করে নিয়ে গেল একটি মদের দোকানে। তাকে মদের দোকানে নিয়ে গিয়ে অনেক বেশি মদ খাইয়ে দিল। অনেক বেশি ড্রিঙ্কস করার কারণে রবিউলের মাথা আর ঠিক থাকলো না। সে ভুলে গিয়েছিল যে তাকে ওষুধ নিতে হবে এবং রবিউল খালি হাতে ওষুধ না নিয়ে বাড়ি ফিরলো। বাড়িতে গিয়ে কারো সাথে কথা না বলে সে বিছানায় ঘুমিয়ে পড়লো। এসব কাণ্ড দেখে তার মা লতা রূপসাকে বলল, শোনো রূপসা, তুমি এ বাড়িতে আসার আগে আমার ছেলে ভালোই ছিল, কিন্তু তুমি আসার পরে ও আজ প্রথমবার মদ খেয়ে বাড়ি ফিরলো। মা, আপনি এভাবে কেন বলছেন? আপনি তো আমাকে আপনার নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসেন, অনেক যত্ন করেন। আজকের আগে রবিউল কখনো মদ খায়নি। আমার মনে হচ্ছে ওকে কেউ জোর করে মদ খাইয়েছে। আপনি টেনশন করবেন না মা, যান ঘুমিয়ে পড়ুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। পরের দিন লতা রবিউলকে অনেক কথা শোনালো ও সে নিজেই হাসপাতালে গেল ওষুধ আনতে। পরের দিন রবিউলের সাথে রাহুলের আবার দেখা হয়। তারপর রাহুল আবার আগের মতো করে রবিউলকে মদের দোকানে নিয়ে যায় আর তাকে মদ খাওয়ায়। তারপর মদ পান করে রবিউল বাড়ি ফিরছিল, কিন্তু অতিরিক্ত মদ পান করায় রাস্তার মধ্যে সে অ্যাক্সিডেন্ট করলো। অ্যাক্সিডেন্টের কারণে রবিউলের পায়ে অনেক বেশি চোট লাগে, যার কারণে রবিউল ভালোভাবে হাঁটতে পারে না। এই কারণে রবিউল তার চাকরিটাকেও হারিয়ে ফেললো। রবিউল নিজের চলাফেরা ও কাজকর্ম ঠিক মতো করতে পারে না, সবকিছু রূপসাই করে। একদিন রবিউল রূপসাকে বলল, রূপসা, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমার কারণেই আমার চাকরিটা চলে গেল। কোথায় আমি তোমাকে এখন সাহায্য করব তা না, বরং তুমিই আমাকে সাহায্য করছো। ঠিক ওই সময়ে তার শাশুড়ি সেখানে আসলো আর বলল, শোনো বৌমা, রবিউলের তো এখন চাকরিটাও নেই, এখন সংসার চলবে কি করে? তুমি তো অনেক ধনী লোকের মেয়ে, যাও তোমার বাবা মায়ের কাছে গিয়ে কিছু আনো। এতদিন হয়ে গেল, বাবা আমার একটিবার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি। এখন সাহায্য চাইতে আমি বাবার কাছে যাব না, আমি নিজেই কিছু একটা করব। এ কথা বলে রূপসা বাইরে বেরিয়ে গেল এবং বাড়ি বাড়ি গিয়ে কাজ খুঁজলো, কিন্তু সে গর্ভবতী হওয়ার কারণে তাকে কেউই কাজ দিল না। শেষমেশ অনেক অনুরোধ করার পরে এক হোটেলের মালিক রূপসাকে কাজ দিল। একদিন রূপসা হোটেলের মধ্যে পয় পরিষ্কারের কাজ করছিল। ঠিক সেই সময় হোটেলের মালিক তার কাছে আসলো আর বলল, রূপসা, এই টেবিলটা ছাড়ো, সামনে ওই টেবিলটা দেখছো না, ওই টেবিলটা পরিষ্কার করো গিয়ে। ওখানে এক ভদ্রলোক এসেছে, তাকে খেতে দিতে হবে, খেতে দাও। রূপসা সেখানে গিয়ে দেখলো ভদ্রলোকটি আর কেউ নয়, তার বাবা। রূপসার বাবা যখন দেখলো তাকে এই অবস্থায় হোটেলের কাজ করতে, তখন তার বাবা খুব কষ্ট পেল। এদিকে রূপসাও মাথা ঘুরে পড়ে গেল। তারপর রূপসার বাবা রূপসাকে ভালো হসপিটালে ভর্তি করলো। কিছুক্ষণ পরই রূপসার জ্ঞান ফিরলো। রূপসা তার বাবাকে সাথে নিয়ে তার শ্বশুর বাড়ি গেল। সেখানে গিয়ে তার বাবাও দেখলো রবিউলও বিছানায় পড়ে আছে। এসব দেখে রূপসার বাবার চোখ দিয়ে পানি চলে আসলো আর রূপসার বাবা বলল, মা রূপসা, এইসব মনে হয় মা আমার জন্যই হয়েছে। আমি তোর উপর রাগ করে তোকে অভিশাপ দিয়েছিলাম রে মা, আমি বুঝতে পারিনি রে মা। আমার বলা প্রতিটি কথায় তোর জীবনে ফলে যাবে। চল রে মা, তোরা দুজনেই আমার বাসায় চল, আর তুই আমাকে ক্ষমা করে দে মা। আমার মৃত্যুর পর সব সম্পত্তিতে তোদেরই, এখন থেকে তোরা সমস্ত অর্থ সম্পদ আমার ব্যয় করবি। চল রে মা। বাবা, বাবা, তুমিও আমাকে ক্ষমা করে দাও।
এরপর রূপসার বাবা রূপসা ও রবিউলকে তাদের বাড়িতে নিয়ে গেল। রূপসা ও রবিউলকে দেখে তার মা খুব খুশি হলো। এরপর থেকে রূপসা তার বাবার বাড়িতে তার স্বামীকে নিয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।